বন্ধুরা, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? 2026 সালের 28শে ফেব্রুয়ারি, এই তারিখটা হয়তো ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা থাকবে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপর যে প্রলয়নকরী হামলা চালিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং দেখতে থাকুন কিভাবে আধুনিক প্রযুক্তির দাপটে মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। বন্ধুরা, যুদ্ধের ময়দানের 1 সেকেন্ড এদিক ওদিক হওয়া মানেই পরাজয়। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এখানে যে টেকনিক ব্যবহার করেছে তাকে সামরিক ভাষায় বলা হয় টাইম অন টার্গেট। একটু ভেবে দেখুন, ইসরায়েলি ফিটার জেট বিমানগুলো উড়ে আসছে কয়েক হাজার মাইল দূর থেকে। আমেরিকান ক্রুজ মিসাইল আসছে সমুদ্রের নিচ থেকে, আর স্টেলথ বোমারু বিমানগুলো আসছে আকাশ চিরে। এই সবকটি মারণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূর থেকে আলাদা আলাদা সময়ে যাত্রা শুরু করলেও ইরানের মাটিতে ঠিক একই সেকেন্ডে আছাড়ে পড়েছে। কেন জানেন? যাতে ইরানের সেনাবাহিনী সামলে ওঠার এক মুহূর্ত সময়ও না পায়। এটাকে বলা হয় গাণিতিক নির্ভুলতা বা ম্যাথমেটিক্যাল কোরিওগ্রাফি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের কাছে তো রাশিয়ার তৈরি S-300 বা S-400 মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তাহলে তারা কি ঘুমিয়েছিল? না বন্ধুরা, তারা ঘুমেছিল না, তাদের অন্ধ করে দেওয়া হয়েছিল। আমেরিকা মহাকাশ, সমুদ্র এবং আকাশ, এই 3 জায়গা থেকে এমন এক ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুরু করে যা ইরানের রাডার স্ক্রিনগুলোকে পুরো জ্যাম করে দেয়। আমেরিকানরা ব্যবহার করেছিল ADM-160 মার্ড নামের ছোট ছোট ড্রোনের ঝাঁক। ইরানের রাডার অপারেটররা যখন দেখল স্ক্রিনে শত শত F-15 বা F-16 যুদ্ধ বিমান ধেয়ে আসছে, তারা ভয়ে মিসাইল ছোড়া শুরু করল। কিন্তু বাস্তবে সেগুলো ছিল প্লাস্টিকের খেলনার মতো ছোট ড্রোন। যখন ইরান তাদের আসল মিসাইলগুলো খরচ করে ফেলল, ঠিক সেই ফাঁকা রাস্তা দিয়ে ঢুকে পড়ল আসল জম, আমেরিকার F-35 এবং F-22 র্যাপ্টার। ইসরায়েল তাদের এই অভিযানের নাম দিয়েছে রোর দ্য লায়ন, আর আমেরিকার অপারেশন ছিল অপারেশন এপিক ফিউরি। এদের মূল লক্ষ্য কিন্তু শুধু সামরিক ঘাঁটি ছিল না, তাদের প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট আর জমহুরি ডিস্ট্রিক্টে যখন মিসাইলগুলো আছাড়ে পড়ছিল, তখন পুরো তেহরান কেঁপে উঠেছিল। ইসরায়েলের দাবি তারা খামেনিকে খতম করেছে এবং তার লাশ পাওয়া গেছে। যদিও ইরান বলছে খামেনি সেই সময় সেখানে ছিলেন না, তবে একটা কথা পরিষ্কার, ইরানের শাসনের যে স্নায়ুকেন্দ্র, সেই তেহরান আজ ক্ষতবিক্ষত। তবে বন্ধুরা, আপনি একটু লক্ষ্য করলে একটা প্যাটার্ন দেখতে পাবেন। পশ্চিমারা সবসময় প্রচার করে যে ইরানে মেয়েদের শিক্ষার সুযোগ নেই, সেখানে নারীরা অবরুদ্ধ। কিন্তু দেখুন কি অদ্ভুত, অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর দেখা গেল তাদের মিসাইল গিয়ে আঘাত হানল তেহরানের একটি মেয়েদের স্কুলে। তাদের এত টেকনোলজি আছে, তাদের অটো জিপিএস রেডার কত কিছু তারা বাহির করছে, তারা কি টার্গেট করতে পারত না কোনো একটা আর্মি বেস? তারা একদম সিভিলিয়ানদের মধ্যে একটা স্কুলে, যেখানে 50-এর বেশি অলরেডি নিহত হয়ে গেছে এবং তার একটা বড় অংশ হচ্ছে ছাত্রী। তারা কতটা নৃশংস! যেই নারীবাদ আর নারী শিক্ষার দোহাই দিয়ে তারা মধ্যপ্রাচ্যে নাক গলায়, সেই নারীদের রক্তেই আজ তেহরানের মাটি লাল। এটা কি মুক্তি, নাকি এটা স্রেফ সাম্রাজ্যবাদের এক নোংরা খেলা? যারা নারীবাদের পতাকা ওড়ায়, তারাই যখন ড্রোন দিয়ে স্কুল উড়িয়ে দেয়, তখন বুঝতে হবে এদের আদর্শ আসলে ঠুনকো বুলি ছাড়া আর কিছুই না। আপনি যদি ফেরাউনের ঘটনাটাকে তুলনা করেন, দেখবেন ফেরাউন তার নিজেকে রক্ষা করার জন্য বলল যে ওই বনি ইসরায়েলের ছেলে সন্তানদের সবাইকে হত্যা করো, আর ট্রাম্প এই হামলায় ঠিক একই কাজটা করল। আপনি এখানে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। শুধু বাইরে নয়, এদের নিজেদের ঘরের ভেতরকার নোংরামি দেখুন। আপনারা নিশ্চয়ই জেফ্রি এপস্টিনের সেই কুখ্যাত দ্বীপের কথা শুনেছেন। সেখানে আমেরিকার বাঘা বাঘা নেতা, এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের নামও জড়িয়েছে। অভিযোগটা কি? অভিযোগটা ভয়াবহ। ছোট ছোট মেয়েদের একটা নির্জন দ্বীপে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন আর টর্চার করা। একটু চিন্তা করে দেখুন, একদিকে তারা ছোট মেয়েদের ওপর নির্যাতন চালাচ্ছে নিজেদের ব্যক্তিগত দ্বীপে, আর অন্যদিকে তারাই আবার অন্য দেশে গিয়ে নারী স্বাধীনতার কথা বলে যুদ্ধ শুরু করে। আসুন এবার আমরা মানচিত্রের দিকে তাকাই। এই হামলা শুধু এক জায়গায় সীমাবদ্ধ ছিল না। কারাজ, শিল্প এবং এরোস্পেস হাব,
প্রথম আঘাতেই এটাকে অকেজো করে দেওয়া হয়। কোম, আদর্শগত বা ধর্মীয় কেন্দ্র, এত সুরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও মিসাইল বৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি। কেরামশা, এখানে ছিল ইরানের বড় বড় মিসাইল লঞ্চপ্যাড, সেগুলো অপারেটররা চালু করার আগেই ধ্বংস হয়ে যায়। ইস্ফাহান, এটি হল ইরানের পারমাণবিক প্রোগ্রামের মুকুট, এখানে হামলা চালিয়ে ইরানের ভবিষ্যতের মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করা হয়েছে। এই পুরো অপারেশনটা পরিচালনা করতে আমেরিকা দুটি বিশাল ভাসমান শহর বা এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করেছে। দক্ষিণ এবং পূর্ব দিক থেকে ঘিরে ধরেছিল ইউএস অ্যাব্রাহাম লিঙ্কন, আর ভূমধ্য সাগরে ছিল বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেনারেল আর ফোর্ড। ভাবতে পারেন, ইসরায়েলি বিমানগুলো জর্ডান, সিরিয়া এবং ইরাকের আকাশসীমা পাড়ি দিয়ে প্রায় ১২০০ মাইল পথ উড়ে এসে হামলা করেছে। মাঝ আকাশে কয়েকবার জ্বালানি ভরে তাদের এই অসাধ্য সাধন করতে হয়েছে। আর এটাই আধুনিক যুদ্ধের চরম বাস্তবতা। তবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারা শুরু করেছে অপারেশন ট্রুথফুল প্রমিস 4। হাজার হাজার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে তারা মধ্যপ্রাচ্যে মিলিটারি থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস, বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার সবই এখন আগুনের গোলার নিচে। কুয়েত এবং কাতার তাদের আকাশসীমা পুরোপুরি লকডাউন করে দিয়েছে। ইসরায়েলের তেল আবিব আর জেরুজালেমের আকাশে এখন শুধুই সাইরেন আর মিসাইল ইন্টারসেপশনের শব্দ। বন্ধুরা, এই যুদ্ধের প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, সাইবার জগতেও এখন চরম অস্থিরতা। আপনার ফোন বা ব্যক্তিগত তথ্য হ্যাক হবার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এই ডিজিটাল যুদ্ধের যুগে নিজেকে সুরক্ষিত রাখতে ভুলবেন না। সচেতনতাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, আজকের এই পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? আমেরিকা এবং ইসরায়েল কি সত্যি ইরানকে পুরোপুরি দমাতে পারবে, নাকি ইরান তাদের লুকোনো মিসাইল ভান্ডার দিয়ে এমন পাল্টা আঘাত করবে? আমরা এখন এমন এক অনিশ্চিত সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কাল সকালে কি হবে কেউ জানে না। আপনারা কি মনে করেন, এই যুদ্ধের শেষ কোথায়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।